প্রথম আলোর নিয়মিত আয়োজন ক্যাফে লাইভ, আর সঙ্গে আছি শারমিন, আর আমার সঙ্গে আছে আজকে রূপকথার রাজকন্যা, যাকে দেখলে আমাকে আমার মনে হয় সবসময় যে যত প্রিন্সেস ক্যারেক্টার আছে সব ক্যারেক্টার তাকে ফিট ইন করা যায়, সেটা রাপানজেল থেকে সিন্ডারেলা, স্নো হোয়াইট। আমি হলে অন্তত তাই করতাম আমি যদি ডিরেক্টর হতাম। আজকে আমাদের সঙ্গে আছে সেই রূপকথার রাজকন্যা, মহাসুন্দরী সাফা কবির। সাফা, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ক্যাফে লাইভে। থ্যাংক ইউ। আমি লিটারালি মানে আমি কি বলবো, আমি মুগ্ধ আপনার ইন্ট্রোডাকশনে, যে আমাকে এত সুন্দর করে কেউ আমি গান গিয়ে শুরু করতে চেয়েছিলাম, আমার গলা আজকে ভালো না, যে এক যে ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, হাউ সুইট। তো সময়টা আসলে এখন খুব সাফাময় সব দিকে আমি দেখছি, সেরকম সাফাময়। এই জন্য আমি বলছি দর্শক আপনাদেরকে যে সাফা এত কিছু করছে একসঙ্গে, কি করে ম্যানেজ করছো? আপু ম্যানেজ করি না আসলে, ভেরি অনেস্টলি, খুব ওভাবে। ইট ইজ আমি পছন্দ করি সবকিছু করতে। নর্মালি যেটা সবাই বলে যে আমি একটা দিকে বেস্ট হব বা একটা দিকে ফোকাস করব, বাট আই থিঙ্ক সবকিছুকে এক্সপ্লোর করা উচিত। দ্যাটস ওয়াই আমি অ্যাক্টিংও করি, আমি মডেলিংও করি, আমি আবার মানে আরজিও করছি। অ্যাট দ্য সেম টাইম আই লাভ টু কুক, I love to read, I love to travel. সবকিছু মিলিয়ে আসলে আমি সবকিছু এনজয় করতে চাই। আসলে আমার মনে যখন সফলতা আসে, সাকসেস যখন থাকে, তখন যখন প্রাপ্তি হয় কোনো কিছুতে, তখন সেটার আনন্দ এত বেশি থাকে, আমার মনে হয় এনার্জি এমনিতেই বুস্ট আপ হয়ে যায়, নাকি? আপনাদের মতো মানুষ যখন 24/7 আমাদের আশেপাশে থাকে, তখন এমনিতেই আমরা অনেক বেশি চার্জ আপ থাকি। তোমার পাশে আমি 24/7 থাকি না, সপ্তাহে একদিন থাকি, দেখা একদিন থাকে, দ্যাটস ইনাফ। লাইক আপনি যেরকম এত সুন্দরভাবে আমাকে ইন্ট্রোডিউস করলেন, এটাতে আমি অলরেডি অনেক চার্জড আপ। না, আমি কিন্তু খুব অনেস্ট পারসন। হ্যাঁ, আমার যাকে দেখে যেটা মনে হয় সেটাই বলি। আমার তোমাকে দেখে প্রথম থেকে যখন মনে হচ্ছে ফুটফুটে একটা রাজকন্যার মতন মেয়ে হেঁটে আসলো টুকটুক করে এবিসি রেডিওতে এসে আমাদের শো শুরু করলে লাভ স্ট্রাক বাই সাফা কবির, যেটা খুবই একটি পপুলার আয়োজন। আমি সুযোগ পেয়ে সেটা বলার সুযোগটা ছাড়ছি না। আর প্রচুর প্রেমিক সাফা সেখানে, ভক্ত, পাগল ভক্তের সংখ্যা অসংখ্য। ভয় লাগে খুব, বলেন। ভয়ের গল্প শুনবো, তোমার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছে বালিতে, সেটা একটু পরে শুনবো, কিন্তু তার আগে তুমি বলো যে চমৎকার রান্নার রেসিপি আছে তোমার কিছু, এবং এত সুন্দর করে তুমি গার্নিশ করেছো, ডিশগুলি এত সুন্দর করে প্রেজেন্ট করেছো, নকশাতে আমি দেখেছি। তুমি কি আসলেই নিজে রান্না করেছিলে সেগুলো, নাকি আম্মু? সেটা একদিন আমাকে ইনভাইট করো, আমি খাই তোমার বাড়িতে, মানে কি করে বুঝবো বলো? আই লাভ টু আপু, সিরিয়াসলি আমার মাথায় থাকলো আমি নেক্সট দিনই ভ্যাকেশনে যাচ্ছি বা আমার অফ থাকছে, আমি আপনাকে ডেফিনেটলি ইনভাইট করব, আসতে কিন্তু হবে। না, আমি অবশ্যই আসবো, আমি খেতে খুব ভালোবাসি। ওয়েল, আমিও এটাই, এখান থেকে আসলে আমার স্টার্টিংটা। আমি খেতে খুব ভালোবাসি, আর আই থিঙ্ক কুকিং ইজ আ ওয়ান কাইন্ড অফ মেডিটেশন ফর মি। দেখা যায় হচ্ছে আমি যখন রান্না করি তখন আমি সবকিছু বাদ দিয়ে রান্নার দিকে ফোকাস করি, সো আমার মাথা অনেক ফ্রেশ হয় জায়গা থেকে। অ্যান্ড আমি খেতে যেহেতু পছন্দ করি, আমি ডিফারেন্ট ফ্লেভার ট্রাই করতে অনেক লাইক করি। সো আমার কাছে গতানুগতিক রেগুলার খাবার আসলে ভালো লাগে না। লাইক মুরগি নর্মালি ভুনা করার থেকে আমার কাছে মনে হয় মুরগিকে ডিফারেন্ট কিভাবে করা যায়। যেমন আমি ইনফ্যাক্ট আজকেই রান্না করেছি, বিকজ আজকে আমার অফ ডে ছিল। আমাদের জন্য আপু এখান থেকে ডাইরেক্ট আমার বাসায় ডিনার আজকে। হ্যাঁ, why not? আচ্ছা, সো আমার কাছে মনে হচ্ছে চিকেনটাকে একটু নাগা দিয়ে ট্রাই করা যায়। সো আমি নাগা আচার দিয়ে আজকে চিকেন ট্রাই করেছি। সো আমার কাছে নর্মাল প্লেন কোনো খাবার ভালো লাগে না, সো 2-3টা ইনগ্রেডিয়েন্টস আমি এক্সট্রা অ্যাড করতে পছন্দ করি। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে খাবার রান্না করার পর যে গার্নিশ করা এবং সেটাকে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করা, সেটাও তো অসাধারণ। আমি খুব মুগ্ধ, একদম মনে হচ্ছে যে 5 স্টারের কোনো রেস্টুরেন্ট, 5 স্টার কোনো হোটেলে বসে খাবো, বা এরকম একটা খুব ভালো কুজিন যেখানে এত সুন্দর করে দেয়া ছবিগুলো চমৎকার ভাবে নকশাতে। তা আমি মনে হলাম কি এগুলি কি আসলে সাফা করছে? আই থিংক এটা ফটোগ্রাফারের ক্রেডিট, উনি অনেক সুন্দর করে ছবি তুলেছে। বাট তোমার ক্রেডিটও আছে সেখানে। আমার ক্রেডিটটা হচ্ছে, যদি আমি বলি, আমি আসলে মুখ দিয়ে খাওয়ার আগে চোখ দিয়ে খেতে বেশি ভালোবাসি। আমার খাবারটা দেখতে সুন্দর লাগতে হবে, আদারওয়াইজ আমি আসলে খাবো না। সো যাই হোক, তুমি বিয়ে করে যে বাড়িতে যাবে, শাশুড়ি খুশি থাকবে, স্বামী, শ্বশুর, শ্বশুরবাড়ির সবাই, যে এত সুন্দরী বউ, এত গুণী, রান্না জানে, সব জানে। তাহলে চলে যাচ্ছি তোমার শুরুতে, ক্যারিয়ারের শুরুতে। পরে একটা খুব চমৎকার গল্প আছে যেটা দিয়ে আমরা আজকের ক্যাফে লাইভ শেষ করব। তোমার শুরু হয়েছিল টেলিফিল্মে। জি, প্রথমেই টেলিফিল্ম। তোমার কি আগে কোনো অভিনয়ের অভিজ্ঞতা কিছু ছিল? একদম না। আমার লাইফে ফার্স্ট টেলিফিল্ম হচ্ছে অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর, ডিরেক্টেড বাই আদনান রাজীব। সো যেটা হয় হচ্ছে
এই টেলিফিল্মের মধ্যে আমার 3টা সিকোয়েন্স ছিল, আমার এখনো ক্লিয়ারলি মনে আছে। 3টা শট, একটা হচ্ছে দরজার সামনে, একটা হচ্ছে সিঁড়িতে। সো আরেকটা ছিল কোথায়, আরেকটাও ছিল সিঁড়ির ওখানে। সো তো ওই সময় আমি খুব আপসেট ছিলাম যে এত বড় একটা টেলিফিল্ম, আমার মাত্র 3টা সিকোয়েন্স, মানে আই এম রিয়েলি স্যাড। বাট আমি কখনো চিন্তা করিনি এই 3টা সিকোয়েন্স আসলে মানুষের মনে এত সুন্দরভাবে গেঁথে যাবে। বিকজ আফটার দ্যাট মানুষজন আমাকে বাড়িয়ালির মেয়ে বলে চিনতো। বিকজ এখানে আমার একটাতে ছিল যে আমি বাড়িয়ালির মেয়ে, আমাদের ফ্ল্যাটে এরকম ব্যাচেলার্সরা থাকে অ্যান্ড তাদের পার্সেল অলওয়েজ আমাদের বাসায় চলে আসেন। আমি খুব বিরক্ত হয়ে যাই, বলি আপনাদের পার্সেল সবসময় আমাদের বাসায় চলে আসে, এইভাবে কিন্তু বাবাকে কমপ্লেন করে দেবো। সো আফটার দ্যাট মানে অ্যাট18 ছিল একটা ম্যাজিক্যাল প্রোডাকশন। অ্যান্ড ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে অ্যাট18 দেখে একদম নস্টালজিয়া হয়ে গেছি, যে পুরোনো সব মেমোরিজ মাথায় আসছে, যে ওই টাইমটাতে কী হয়েছিল, কীভাবে আমি স্টার্ট করি। অ্যান্ড আফটার দ্যাট যেহেতু এটা এয়ারটেলে ছিল, এয়ারটেলের অনেক ফটোশ্যুট, অনেক টিভিসি অ্যান্ড অনেক কাজ করা হয় আমার, লাইক 1.5 বছরের মতো। সো মেইনলি আমাকে মানুষজন চেনে অ্যাট18 অল টাইম দৌড়ের উপরের পর থেকে। সো ওইখান থেকে আমার স্টার্টিং। নাটক করেছো, মিউজিক ভিডিও করেছো, মানে তুমি করোনি শুধু একটা জিনিস, সেটা হচ্ছে সিলভার স্ক্রিনে, মানে বড় পর্দায় কাজ করনি। সিনেমায় নামার মানে সিনেমায় অভিনয় করবার ইচ্ছা আছে? অবশ্যই, প্রত্যেকটা আর্টিস্টের ইচ্ছা থাকে একটা টাইমে। তো তোমার তো প্রচুর অফার নিশ্চয়ই ইতিমধ্যে এসে গেছে, নো ডাউট। হ্যাঁ, তা এসেছে। তো সেগুলি এখন পর্যন্ত আমরা কেন তোমাকে বড় পর্দায় দেখছি না এখনো? বিকজ আমি আসলে লাইফের সব কাজ তখন করি যখন আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম আমি আসলে করব। বিকজ অ্যাট18 অল টাইম দৌড়ের উপরের পর থেকে আমি কিন্তু প্রায় 1 বছর কোনো নাটকই করিনি। বিকজ আমি তখন টিভিসি করতাম, মডেলিং করতাম, ফটোশ্যুট করতাম। বিকজ নাটকের জায়গাটা আমার মনে হতো যে দিস ইজ নট দ্য টাইম, মানে আমি এই জায়গাটা এখনো ফিল করছি না যে আমি অভিনয় করব। তো আমাকে প্রচুর ডিরেক্টর বলতো, তোমার যেহেতু টেলিফিল্মতে শুরু হয়েছে, তুমি কেন মডেলিংয়ে যাচ্ছ, তোমার নাটকে আসা উচিত। তো একটা টাইমে মনে হচ্ছে না আমি করি। তখন আমি ফার্স্ট একটা সিঙ্গেল করি, যেটা হচ্ছে ডিরেক্টেড বাই আতিক জামান অ্যান্ড রেদন রানি। তো ওইটার পর থেকে মনে হলো যে না, আমি আসলে অ্যাক্টিং করতে চাই, মানে আমার ওই ইচ্ছাটা জাগে। দেন এগেন আমি অনেকদিন নিজেকে খুঁজছিলাম যে আমি প্রপারলি ব্যাপারটাকে এনজয় করছি না, মানে আমি প্রপারলি ফিল করতে পারছি না, আমি 100% দিতে পারছি না, বিকজ আমি জিনিসটাকে বিলিভ করছি না। দেন সাডেনলি ওয়ান মর্নিং আমার কাছে মনে হলো যে না, আমি এটা ফিল করছি। হঠাৎ করে একটা ভালোবাসা চলে আসে, আমি আমার এখন পর্যন্ত 100% দিয়েই যাচ্ছি। সো সিনেমার জন্য আমি ওয়েট করছি যে ওই মোমেন্টটা কখন আসবে যখন আমার মনে হবে যে না, এখন আমি সিনেমা করবো। অ্যান্ড ভেরি অনেস্টলি আই এম ওয়েটিং ফর দ্য গুড, মানে ওয়ান কাইন্ড অফ স্ক্রিপ্ট যেটাতে আমি আসলে কাজ করতে চাই। না, ভালো স্ক্রিপ্ট অসংখ্য আছে, অসংখ্য ভালো গল্প আছে। লাইক প্রবাবলি আই এম সার্চিং মাই ডিরেক্টর অ্যান্ড মাই স্টোরি, যেটাতে আমি আসলে নিজেকে দেখতে চাই। কিন্তু খুব বেশি লেট করা কখনো ঠিক না আমি মনে করি। হ্যাঁ, এটা সবাই বলে, কিন্তু আমার কাছে মনে হয় সময়ের সাথে আসলে আমি সবসময় দৌড়াতে পারবো না, মনের সাথে দৌড়ানো উচিত। তোমার মতো এত মানে অলরাউন্ডার নায়িকাও তো পাওয়া যাবে না, রান্না করা থেকে শুরু করে। প্লিজ আমাকে এরকম অলরাউন্ডার বলেন না। রেডিওতে কাজ করছো, যেগুলো আমি পারি না। গুড রেডিও জকি আমার মতে, যেহেতু আমার সাথে আমাদের স্টেশনে তুমি কাজ করো সেজন্য বলছি না। আমার মনে এত স্পন্টেনিয়াস, সাধারণত দেখা যায় যারা ফিল্মে কাজ করে বা টিভিতে নাটক করে, রেডিওতে সে অতটা অনেক জড়তা থাকে, কথা বলতে চায়। যেরকম আমাকে ক্যামেরার সামনে নিলে আমি দেখবি ক্যামেরার দিকে খুব কম তাকাই, কারণ আমার একটা ক্যামেরার শাইনেস আছে সে কারণে। তো আরেকটা কথা, যেটা একটু আগে কথা হচ্ছে, যেটা আমি জানতাম না, আজকেই জানলাম তোমার কাছ থেকে, যে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় তুমি গিয়েও কেন যাওনি, সেই ঘটনাটা একটু বলো আমাদেরকে। এই ঘটনাটা কেন হলো 2012-এ। তো তখন হচ্ছে আমার বড়ফুপি আর আম্মু আমাকে নিয়ে যায়। তো বড়ফুপির খুব বিয়া যে তুই যা, লেটস সি কি হয়। আমি তখন লাইক আইলাইনারও দিতে পারতাম না, মানে মেকআপ কি সাজে কি আই হ্যাভ নো ক্লু। তো কোনো রকম গেলাম, যে আমার জন্য একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, আমি দেখছি সবাইকে, সবাই পার্টিসিপেন্টরা বসে আছে, মারা অনেক এটা কি তার আগে মানে তোমার টেলিফিল্মের পরের কথা? না, আগের কথা। ও আচ্ছা, টেলিফিল্মের আগের কথা, 2012-এর কথা। টেলিফিল্ম হয় 2013-এ। আচ্ছা। সো 2012-এ আমি যাওয়ার পরে দেখছি সব পার্টিসিপেন্টরা অনেক বেশি কনসিয়াস অ্যাবাউট দেয়ার মেকআপ অ্যান্ড প্রেজেন্টেশন, কিভাবে কথা বলবে, ড্রেস আপ অ্যান্ড এভরিথিং। আর আমি পুরো বোকা একটা বাচ্চার মতো বসে থেকে, বাচ্চাই ছিলে তখন, মানে আই ডোন্ট নো হোয়াট টু ডু, বা আমি ভিতরে যে আসলে কি বলবো। সো তারপরে ফার্স্টে যেটা হয়, আমাকে ওয়েটিংয়ে রাখে। দেন আমাকে এমন একটা রুমের মধ্যে পাঠানো হয় যেখানে 7 জন জাজ ছিলেন। অ্যান্ড আমি খুব ভয় পেয়েছিলাম, বিকজ মানে আমি জানি না কি বলবো বা কি করবো। বাট আই স্টিল রিমেম্বার যে আমার জাজ ছিলেন ওয়ান অফ দ্য সুইটি আপু।
তো আমি রুমে ঢোকার সাথে সাথে উনি আমাকে দেখে বলছে তোমার স্মাইলটা তো খুব সুইট। সো আফটার দ্যাট সে আমাকে ইয়েস কার্ড দেয়। ইয়েস কার্ড দেওয়ার পরে আসলে যেটা হয়, আমাকে অনেকগুলো টেক নেওয়া হয়, আমার এখনো মনে হচ্ছে 13টা টেক নেওয়া হয়, যে আমি মন খারাপ করে বসে আছি, আমি স্মাইল করছি বা আমি ওয়েট করছি, দৌড়া যে মাকে হাক করছি। তো সামহাও আমি আসলে ভয় পেয়ে যাই, বিকজ ছোটোবেলায় আমি একমাত্র চাইল্ড আমার বাবা মার, আমার কোনো সিবলিংস নেই। সো মামা অলওয়েজ লাইক তুমি বাথরুমে যাবা, কাজের মেয়ের সামনে দাঁড়িয়ে থাকবে, বা সাবধানে যাও, মানে নিচে নামবা, সন্ধ্যার পরে তো নিচে নামা যাবে না। তো এত বাউন্ডারিজের মধ্যে বড় হয়েছি। সো আমার আমি এক মেয়ে, সো এই বাউন্ডারিজগুলো না আমাকে ছোটবেলা থেকে আমি অনেক ভয় পেতাম। ইনফ্যাক্ট আমি এখনো খুব ক্রাউড দেখলে ভয় পাই, বাট দেন আগে আমি ক্রাউডের মাঝখানে শুটিং করার সময় আমি সবকিছু লাইক ব্লার দেখি, আমি ফোকাস করি না কোনো মানুষের দিকে, বিকজ মানুষ এত ক্রাউড দেখলে আমি আসলে প্যারানয়েড হয়ে যাই। তো তখন মনে হলো যে 3 মাস বাসার বাইরে থাকতে হবে, এটা একদম অসম্ভব। আর সামহাও আমার মা যে কখন আমাকে বাসার বাইরে থাকতে দিতেন না, সে আমাকে অ্যালাউ করছে, হ্যাঁ 3 মাস তুমি থাকো, সমস্যা কোথায়, আমি যে দেখা করবো। অসম্ভব, আমার পক্ষে আসলে এটা সম্ভব না। এখন কি আফসোস হয়, হয়তো তুমি পার্টিসিপেট করলে আমার মনে হয় তুমি উইনার থাকতে তখন? এই কথাটা অনেকের মুখ থেকে শুনি। না, আসলে আমার কোনো আফসোস হয় না, বিকজ আমি এখন যে জায়গাটাতে আছি আলহামদুলিল্লাহ আমি খুবই ব্লেসড। সো ওইটার প্রতি আমার আসলে কোনো আফসোস নেই। ওটা একটা পাস্ট একটা কম্পিটিশন আমি গিয়েছিলাম, বাট ইটস আ গুড মেমোরি যে আমি গিয়েছিলাম অ্যান্ড তারপরে যাইনি, বাট ইটস অল রাইট, আমি তো কাজ করছি অ্যান্ড আই থিঙ্ক আল্লাহ যদি চান সামনে আরও কাজ করব। আচ্ছা, তুমি অভিনয় জানো, তারপরে তুমি রান্না জানো খুব ভালো, তুমি ভালো মডেলিং জানো, তুমি গান, নাচ, সেলাই, আর কি কি জানো বলো? সুপাত্রী হিসেবে তোমাকে পারি না। গান পারো না? নাচতে পারো? নাচতে পারি, সেলাই পারি, আমি খুব ভালো স্টিচ করতে পারি। অনেক গুণী মেয়ে আজকাল, কিন্তু মেয়েরা সেলাই জানে না একদম, রান্না সেলাই কিছুই জানে না। যেরকম আমি খুব একটা রান্নায় একদমই আগ্রহী না, কিন্তু আমি কেউ খুব ভালো রান্না করলে খুব খেতে ভালোবাসি। যেরকম আমি আজকে তোমার বাড়ি যাব ডিনার করতে, প্লিজ। হ্যাঁ, আমি অবশ্যই। রান্না আই থিঙ্ক যাদের মধ্যে একটু প্যাশন আছে, যারা খেতে পছন্দ করে, তারা রান্না করতে পছন্দ করবে, বিকজ রান্না টেস্টি তখনই হবে যখন আপনি খেতে থাকবেন না রান্না করতে। মনে হয় তুমি খেতে পছন্দ করো। আমি খেতে খুব পছন্দ করি, বাট অবশ্য হ্যাঁ, সেটা আমি দেখছিলাম। আমি তুমি যখন আসছিলাম, তুমি খেতে খেতে একটা ডালপুরি খেতে খেতে আমার সঙ্গে আসলে, কিন্তু তুমি এত স্লিম ট্রিম, এত খেতে ভালোবাসো, তো সেই খাবারগুলি যায় কোথায়? নিশ্চয়ই ওয়ার্কআউট করো অনেক। না, খুব ওয়ার্কআউট করি না, বাট একটু ব্যালেন্স কর, কমপ্লিটলি আই এম ব্লেসড, বাট একটু ব্যালেন্স করার ট্রাই করি। কিভাবে? যেমন গ্রিন টি, ইয়োগার্টস, গরম পানি, ওয়ার্ম ওয়াটারের মধ্যে লেমন, সো যেগুলোর কারণে আসলে ফ্যাটগুলো আমার বডিতে খুব ইজিলি রিসিভ করবে না, হয়তো বা বার্ন হয়ে চলে যাবে। সো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস মেনটেন করলে আই থিঙ্ক হয়ে যায়। আচ্ছা সাফা, আমরা সবাই না একটা স্বপ্ন নিয়ে বড় হই, হ্যাঁ, প্রত্যেকের জীবনে ছোটবেলায় একটা স্বপ্ন থাকে। স্বপ্নটা অবশ্য সময়ের সাথে সাথে পাল্টায়ও, কিন্তু একটা স্বপ্ন কিন্তু ফিক্স থাকে ছোটবেলা থেকে। অনেকগুলো স্বপ্ন দেখে মানুষ, কারোটা পূরণ হয় না। তো তোমার কি স্বপ্নটা এখনো পূরণ হয়েছে না? তুমি যে স্বপ্নটা দেখছো সেটা সামনে পূরণ হতে পারে, বা নিশ্চয়ই হবে? ছোটবেলা থেকে আমি যে স্বপ্নগুলো দেখেছি ওগুলো প্রত্যেকটা স্টেজে যে চেঞ্জ হয়েছে একটা মোমেন্টে। সো বাট এখন যেগুলো হয়, মানে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে, যে আমি নিজেকে যে জায়গাটাতে দেখতে চাই একটা গ্রাফ করি। সো এই মোমেন্টে 2014-এ হয়তো বা আমি এটা করবো, 15 এটা করবো, যেমন 18-এ আমার যে প্ল্যান অনুযায়ী আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি আগাচ্ছি। সো যেগুলো আমার ছিল প্ল্যানে সেগুলো হচ্ছে। সো আরও যে বড় বড় স্বপ্ন আছে ওগুলো আসলে আমি জানি না কমপ্লিটলি, বিকজ আমি আমার একটা বড় স্বপ্নের কথা শুনি, একটা শুনি। স্বপ্ন ঠিক বলবো না, বাট ইচ্ছে যেটা হচ্ছে, আমি আমার প্যারেন্টসকে অনেক প্রাউড ফিল করাতে চাই। এনি হাউ, হয়তো এটা আমার কাজের মধ্যে দিয়ে হতে পারে, এটা হয়তো বা আমার ভালো মানুষ হওয়ার ব্যাপারে হতে পারে। সো ওই দিক থেকে আমি চাই অলওয়েজ, যখন আমি 30-তে আসবো, আমার যখন এজ 30 হয়ে যাবে, যখন আমি আমার প্যারেন্টস দিকে তাকিয়ে যেন দেখতে পাই যে তারা প্রাউডলি বলছে যে আমি তাদের বাচ্চা। যে একটা সত্যি কথা শুনতে পেলাম যে সাফা এখনো 30 হয়নি। মেয়েরা সাধারণত বয়স নিয়ে কথা বলে না। আপু আমি যদি বলি আমি 30, কে বিশ্বাস করবে, কে বলবে? ইনফ্যাক্ট আমি সেটে কিছু, মানে ইটস আ লাই, বাট আমি মাঝে মধ্যে বলি যে আমার এজ অনেক বেশি, বিকজ দেখা যায় হচ্ছে সবাই এখনো বাচ্চাদের মতো, হ্যাঁ বাচ্চাদের মতো ট্রিট করে, মানে হ্যাঁ ও তো ছোট, ইটস ওকে। আপনি জানেন আমার বয়স কত? আমি 27। হাউ সুইট! এই প্রথম কাউকে দেখলাম যে সত্যিকার বয়স বলে দিল 27। না 27, আমি বলি 27 যাতে তারা আমাকে বড় মনে করে। 27 এর কম তোমার বয়স, আমি আন্ডার 25। আচ্ছা, এই মেয়েদের বয়স প্রসঙ্গে কথা বলে একদম এটা ভালো জিনিস না, একদম ঠিক না।
স্পেশালি যখন সবাই একটু বড় হয়ে যায়, যখন ছোট থাকে তখন সবাই মনে করে যে কত তাড়াতাড়ি বড় হব, পারলে 12 বছরের জায়গায় 15-16 দেখে, কিন্তু একটা পর্যায়ে 20+ এর পরে আর মনে হয় যে না, বয়সটার মধ্যেই থাকুক। টায়ার্ড অফ ইট। মানুষজন আমাকে বাচ্চা বাচ্চা ছোট ছোট হিসেবে ট্রিট করতে করতে আমি সো গড, মানুষজন কখন আমাকে সিরিয়াসলি নেবে যে আমি বড় হয়েছি, প্লিজ টেক মি সিরিয়াসলি। কেউ নেয় না, সবাই মনে করে ছোট, ইটস ওকে, ওকে প্যাম্পার করি, ওকে বুঝিয়ে রাখি, আমার কথা তো ইম্পর্টেন্স দেয় না, তখন এগুলো আর ভালো লাগে না। আচ্ছা সাফা, প্রচুর ট্রাভেল করতে হয় শুটিং এর কারণে, বিভিন্ন সময় আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, আমি তোমাকে বলেছিলাম যে আমাকে যদি কেউ প্রশ্ন করে কি শখ ছিল, সত্যি আমার খুব নায়িকা হবার শখ ছিল। তো আমার মা আমাকে যাতে নায়িকা না হতে পারি বিভিন্ন রকমের ভয় দেখাতো শুটিং নিয়ে, যে গ্রামে অনেক গভীর জঙ্গলের মধ্যে অনেক পোকা, আমি খুব পোকা ভয় পাই, তারপরে স্যানিটেশন ভালো না, চরে আমার নানা রকম গল্প শোনাতো আমাকে যাতে ডিসকারেজ করবার জন্য, যাতে, কারণ আমার মাথায় একটা ভূত চাপা ছিল সবসময় যে আমি বড় হয়ে ফিল্মের নায়িকা হবো। যাই হোক, যেটাই হতে পেরেছে আমি ফাইন নাও, কিন্তু তোমাকে আমি সবসময় জিজ্ঞেস করি প্রাউড অফ ইট, আপনি যেটা হয়েছেন, সিরিয়াসলি আমি আপনার দ্বারা অনেক ইন্সপায়ার হই, ইওর ওয়ার্ডস এন্ড ইওর থটস, আই মিন থ্যাংক ইউ সো মাচ। আজকে শোটা তোমার কথা শুনো, আমারটা থাকুক, আমাকে অন্য কোনোদিন তুমি ইন্টারভিউ করতে পারো তোমার সাথে, তখন সব বলা যাবে। তো তোমাকে আমি প্রশ্ন করেছিলাম যে বাইরে আউটডোরে কাজ করতে কেমন লাগে, দেশে বা দেশের বাইরে। এর মধ্যে খুব রিসেন্ট তুমি ঘুরে এসেছো বালিতে, সেখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা সেই গল্পটা আমরা বলেছিলাম শুনবো, সেটা সেই গল্পটা তুমি বলো যাতে আমাদের দর্শক যারা দেখছে তারাও জানতে পারে যে কি ঘটেছিল সেখানে। যেটা ঘটেছিল হচ্ছে আমি যখন শুটিং করা স্টার্ট করি, সো মা প্রথম আমার সাথে খুব যেতেন, সো আফটার দ্যাট মা হচ্ছে অপারেশন রোগী, সো সে এতক্ষণ বাইরে আসতে বসে থাকতে পারতেন, তারপর থেকে আমি নিজেকে পুশ করে একা একা সব কাজ করা স্টার্ট করলাম, বিকজ আমার সাথে কোনো ছেলে গার্জিয়ান আসলে নেই, বিকজ আমার বাবা জার্মানিতে থাকে, সো যা করতে হবে আমার একাই করতে হবে। তো আস্তে আস্তে আমার সাহসটা গ্রো করতে থাকলো। তো বিদেশে যখন যেতাম আমি একা ঘুরতে আসলে খুব পছন্দ করি, একা থাকতেও সাম এক্সটেন্স খুব বেশি পছন্দ করি, সো একা ঘুরতে ঘুরতে খুব সাহস হয়ে যায়। তো রিসেন্টলি বালিতে আমি শুটিং করতে গিয়েছিলাম, তো যেটা হয় হচ্ছে সকালবেলা শুটিংয়ে চলে যায়, রাতেরবেলা বাসায় থাকা হয়, মানে হোটেলে থাকা হয়, নট বাসা, হোটেলে থাকা হয়। তো একদিনও বের হয়নি, তো একদিন আমরা তাড়াতাড়ি প্যাক আপ হওয়ার কারণে আমরা কিছু ফ্রেন্ড মিলে বাইরে ডিনার করতে যাই। তো ডিনার করতে যাওয়ার সময় যেটা হয়, বালিতে সবাই হচ্ছে বাইক ইউজ করে, লাইক ওখানে যদি 70% বাইক থাকে তাহলে মাত্র 30% গাড়ি। তো বাইকে যেটা হয়, সিগন্যালে আমি ছিলাম, অ্যান্ড আমরা যখন বিদেশে যাই আমাদের একমাত্র ওয়ে থাকে হচ্ছে গুগল ম্যাপ, আদারওয়াইজ ইউ ক্যান নট মুভ, আপনাকে সারাক্ষণ গুগল ম্যাপ দেখে চলতে হবে যে কোন দিকে যাবেন অ্যান্ড অল দ্যাট। সো আমার হাতে ফোনটা ছিল গুগল ম্যাপ, সো আমি যদি দেখাতে পারতাম, ফোন আছে আমার কাছে, আমার ফোনটা এভাবে ধরা ছিল, নট লাইক এভাবে যে কেউ টান দিয়ে নিয়ে যাবে, আমি ফোনটা এভাবে ধরেছিলাম। সো ধরার পরে আমি খেয়াল করি কেউ একজন এসে আমার হাতে এখানে একটা জোরে বাড়ি দেয়। ও মাই গড। বাড়ি দেওয়ার পরে আমি মানে ব্যথাটা ফিল করে আমি রিয়াকশন দিতে দিতে কেউ একজন আমার ফোন টান দেয়। এখন যেটা ছিল হচ্ছে আমি ফোনটা অনেক শক্ত করে হোল্ড করে ধরেছিলাম, অ্যান্ড আরেকজন যে টান দিয়েছিল সে অনেক ফোর্সে টান দিয়েছিল, সো সামহাউ দুজনের ফোর্সের কারণে কেউ ফোনটা সেভ করতে পারেনি, ফোনটা নিচে পড়ে যায় আলটিমেটলি। তো পিছনে আমার ফ্রেন্ড ছিল বাইকে, সো ও যে ফোনটা তুলতে তুলতে দেখে আরেকজন ফোন তুলে, মানে উনি যখন বুঝতে পারলো শেপটা হচ্ছে আইফোন এক্স এর, সো উনি সুন্দর মতো পকেটে নিয়ে উনি চলে যায়। দেন আমার ফ্রেন্ডটা হচ্ছে লোকটাকে ফলো করে, অ্যান্ড আমিও লোকটাকে ফলো করি। ফলো করার সময় যেটা দেখলাম যে বালি লাইক 12টার পরে পুরো অন্ধকার ওই জায়গাটার রোডটা, তো আশেপাশে আসলে কোনো বিল্ডিংস নেই, কেউ নেই, দের ইজ নাথিং, পিছনে আরো দুইটা বাইক আমাকে ফলো করছে, মানে খুবই হরিবল একটা স্টোরি, পুরো একদম সিনেমার মতন, পুরো একদম সিনেমা। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে ফিল করলাম বিপদ যখন আসে সব দিক থেকেই আসলে আসে। সো আমার এখনো চিন্তা করলে আমার গুজ বাম্পস হয়, বাট দেন এগেন আমি যাচ্ছিলাম একটা টাইমে মনে হয় দিস ইজ ইট, আমার আর যাওয়া ঠিক হবে না, বিকজ আমি একটা মেয়ে, এন্ড অফ দ্য ডে আমি একটা মেয়েটা আসলে আমি ডিনাই করতে পারবো না, অচেনা একটা জায়গা, এখানে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সো আই হ্যাভ টু গো নাও, এখন এখান থেকে চলে যেতে হবে। দেন আমি বাইকটা ঘুরে চলে আসলাম। বাট যেটা দেখলাম হচ্ছে ওদের যে পুলিশ অ্যান্ড অল দ্যাট, আমি ওদের ওখানে যে কমপ্লেন করি, বাট আমি আসলে তেমন কোনো হেল্প পাইনি, প্রবলি আমি ট্যুরিস্ট দেখে, দে আর লাইক শুনেই সবাই আল্লাহ ফোন হারিয়েছে, এতটুকু পর্যন্তই শেষ। বিকজ দেখলাম আমি যখন পুলিশ স্টেশনে যাই, দেয়ার আর সো মেনি ট্যুরিস্ট, ওদেরও ফোন নেই, সো আই থিঙ্ক বালিতে অনেক চিন্তাই হয়। আসলে ফোন হারানোটা খুব কষ্টের, কারণ ফোন কিন্তু একটা কেনাই যায়, কিন্তু ফোনের মধ্যে অনেক কিছু থাকে। ছবি আইডিয়াটা খুবই স্টুপিড লাগছে যে আসলে আমার ফোনটা নিয়ে গেছে, আইফোন তো চুরি করে আসলে মানুষ কি করবে আসলে, এটা তো ইউজ করার মতো না।
তো আমার কাছে যেটা মনে হলো যে আই উইশ, আর সবচেয়ে সারপ্রাইজিংলি একটা ব্যাপার লাগলো, ওদের রাস্তার মধ্যে কোনো সিসি ক্যামেরা নেই। এটা আমি খুবই শকড হলাম যে বিদেশে একটা রাস্তার মধ্যে সিসি, বিকজ অন্য সব কান্ট্রিতে টুরিস্ট প্লেস এত নাম করা বালি বিচ, বালি একটা, বিখ্যাত হ্যাঁ হয়। এক্স্যাক্টলি, ওখানে সিসি ক্যামেরা নেই, মানে আমার কাছে জিনিসটা খুবই শকড লেগেছে। সো যদি থাকতো হয়তো প্রবাবলি তার ইনসিডেন্টসটা দেখতে পারতাম। ইনফ্যাক্ট আমি এটাও না, এটাও বলবো, আফটার দিস, মানে এই ইনসিডেন্টসটা হওয়ার পর যখন আমি আমার হোটেলের দিকে যাচ্ছিলাম, তখন আমি রাস্তার মধ্যে লিটারালি দেখেছি একটা লোককে গান নিয়ে দাঁড়িয়ে আরেকটা লোককে পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। ও মাই গড, তার মানে So- ওখানে সিকিউরিটি খুব কম, মানে রাতের বেলা অনেক কিছু ঘটে। ইয়েস, আমার কাছে মনে হলো যে বালি ইজ ভেরি বিউটিফুলি ডেঞ্জারাস। বালি ইজ ভেরি বিউটিফুল, যদি ঘুরতে যাওয়ার অ্যান্ড সিনারিও দেখার জন্য যাওয়া হয়, বালি ইজ ভেরি বিউটিফুল, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস ভেরি ডেঞ্জারাস। সো আমার কাছে মনে হয় নেক্সট টাইম যারা বালিতে যাবে তাদের আরও বেশি কেয়ারফুল থাকা উচিত। আমি কেয়ারফুল ছিলাম আমার কাছে মনে হয়, বাট দেন এগেন আমি নিজেকে সেভ করতে পারিনি। সো ইয়া, যা ভয়াবহ অভিজ্ঞতা, মানে Yes. রীতিমতন মাই গড। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যখন মানুষজন বলে যে বাংলাদেশে সবকিছু হয় বাইরের দেশে হয় না, দিস ইজ অ্যাবসলিউটলি রং। মানে ইনসিডেন্টসটা অ্যাকচুয়ালি একজনের সাথে না হওয়ার আগ পর্যন্ত আরেকজন আসলে কখনো বুঝতে পারবে না। সো আমার সাথে হয়েছে, দ্যাট নাও আই নো যে দিস ইজ নট সেফ। এখন কি এরপরে যখন বাইরে যাবে কি ভয় লাগছে একা যেতে বা এরকম কিছু? ওয়েল ইয়েস, আমার একা একা যতটুকু ঘোরার সাহস ছিল অ্যান্ড এভরিথিং, হ্যাঁ একটু আই ওয়াজ ট্রমাটাইজড লিটারালি, যে আমি এই ইনসিডেন্টস আসলে নিতেই পারিনি, যে ব্ল্যাক জ্যাকেট পরা লোক, ব্ল্যাক মাস্ক পরা একজন আমাকে হিট করছে, একজন ফোন নিয়ে যাচ্ছে, আমার পেছনে বাইক তাড়া করছে। একটা ক্যামেরা থাকলে খুব ভালো হতো, ওটা একটা সো তখন ওই এটা নিয়ে আমি নাটকের এমনিতেই অংশ আমি হতে আসলে পারতো। খুব ভয় পাই, মানে ভয় পাই অ্যাজ ইন একা একা থাকা বা রাত্রেবেলা আমি কখনো অন্ধকারে থাকি না, সো এইসব জায়গায় আমার অনেক ভয় আছে। সো ওইটার পর থেকে মনে হচ্ছে ও মাই গড, আমার পক্ষে আর মনে হয় না নেক্সট টাইম সম্ভব হবে একা ট্রাভেল করার। So এখন মনে হচ্ছে আমার ট্রাভেল করাই আর হবে না। না, এটা ভুলে যাবে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে। আবার Probably. ট্রাভেল করতে গিয়ে শুটিং করতে গিয়ে এমন ভালো কিছু ঘটবে মনেই ভালো থাকবে কিছু না। ঘটেছে, যেমন ব্যাংককের একটা স্টোরি যদি বলি, পাতায়াতে আমরা একবার শুটিং করছিলাম, ইটস আ ফানি স্টোরি। সেটা হচ্ছে সামহাও আমার সারাউন্ডিং ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান আমাকে বলে তোমাকে দেখতে তোমাকে ইজিলি বলা যাবে তুমি থাইল্যান্ডের বা তুমি চায়না বা সামথিং লাইক দ্যাট। মানে চায়নার হলে মিস চায়না, থাইল্যান্ডের হলে মিস থাইল্যান্ড, তাই মানে সুন্দরী আর কি। সো যেটা হচ্ছিল থাইল্যান্ডের রাস্তার মধ্যে, পাতায়ের রাস্তার মধ্যে আমি শুটিং করছিলাম, তো একটা সিন ছিল হচ্ছে আমি দৌড়িয়ে যাচ্ছি, তো দৌড়ানোর পরে এখানে আমাদের ডিওপি বলে কাট বলার পর দেখলাম কতগুলো পার্লারের মেয়ে বের হয়েছে, মাই সুপারস্টার 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 করতেছে। হ্যাঁ লাইক হোয়াট, আমি খুবই অকওয়ার্ড হয়ে দাঁড়িয়ে গেলাম। দেন ওরা দে আর সো নাইস, আমাকে সে হাগ করছেন, আমার হাতের ওরা মধ্যে অনেক কিস friendly, করে, হ্যাঁ আমাকে they're very nice ওরা people. ওয়েলকাম করছে। And they would say superstar superstar, so ওরা যখন আমার সাথে থাই ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করা স্টার্ট করলো, আর আমি তো থাই ল্যাঙ্গুয়েজ পারি না, আমি খুবই ওরা অকওয়ার্ড। যখন থাই বলবে তুমি তখন বাংলা বলবে, একবারও বুঝে যায়। আমি এটা করি, সিরিয়াসলি? হ্যাঁ আমার ফ্রিকুয়েন্টলি যাওয়া হয় থাইল্যান্ডে। যখনই ওরা থাই বলে আমি ওদের সাথে আমি থাই ওদেরকে ইংরেজি বলে বোঝাতে পারি না, কিন্তু যখন আমি দেখি কি আমি বাংলা বলি দেখি ওরা বুঝে যায়, আমি জানি না কিভাবে সো সেটা। নাইস। সো ওরা আমাকে অনেকক্ষণ সুপারস্টার বলার পরে অনেকক্ষণ পরে ওরা রিয়েলাইজ করলো আমি আসলে ওদের কান্ট্রির সুপারস্টার না, মানে হয়তোবা ওদের কান্ট্রির কোনো সুপারস্টারের সাথে আমার চেহারা কিছুটা হয়তোবা মিল ছিল, দ্যাটস মনে করছিল ওকে। থাই মডেলরা অনেক সুন্দর, Thai models are very nice. তোমার I সাথে- like হ্যাঁ, K-pop, Koreans and Thais and Chinese. I really like them. আমার ভালো লাগে দেখতে ওদেরকে। এই মুহূর্তে কি কাজ করছো? এই মুহূর্তে তো সব ঈদকে ঘিরে কাজ হচ্ছে, ঈদের ভালো অনেক কাজই করার চেষ্টা করছি, ভালো ভালো কিছু স্ক্রিপ্ট পেয়েছি, ওগুলোর উপরে কাজ করার ট্রাই করছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি আসলে টানা কাজ করতে পারি না, যেটা আমি রিয়েলাইজ করলাম যে অনেকে আছে দেখা যাচ্ছে যে একটা শুটিং করে আবার আরেকটা শুটিংয়ের নেক্সট মর্নিং ঢুকে যাচ্ছে। সো আমার আসলে মাঝখানে একটা দিন ব্রেক দরকার হয় ফর মাই মেন্টাল পিস অ্যান্ড প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। তো আমি কোনো কাজ করে একদিন ব্রেক নিয়ে আবার কাজ করি। সো আজকে ছিল আমার ব্রেক ডে অ্যান্ড কালকে থেকে আবার শুটিংয়ে ঢুকে যাব। সো ঈদে হোপফুলি এবার বেশ ভালো ভালো কাজ উপহার দেওয়ার ট্রাই করছি। সো ইয়া, হোপ ফর দি বেস্ট। ঈদের পরে ছুটিতে কোথাও যাচ্ছো নাকি ঈদ ঢাকায় করছো? এখনো আসলে কনফার্ম ভাবে বলতে পারছি না, বাট একটা প্ল্যান হচ্ছে আমার কাজিনদের সাথে। সো ওদের সাথে প্ল্যান হচ্ছে যে আমরা এবার ঈদটা দেশের বাইরে করব। সো দেখা যাক, লেটস সি কি হয়।
বাবা জার্মানিতে থাকে, বাবার কাছে গেছো কখনো? বাবার কাছে কখনো এখন পর্যন্ত যাওয়া হয়নি। ইনফ্যাক্ট আমার ভিসা আই গট রিজেক্টেড, সো এখন পর্যন্ত যাওয়া হয়নি। তো নেক্সট ইয়ার আরেকবার ট্রাই করবো, লেটস সি কি হয়। সো যাবো জার্মানিতে। জার্মানি খুব সুন্দর। বাবা আর আমি আসলে দেখতেই থাকি, বাবা যখন ভিডিও কল করে বাবা আসলে দেখায় যে দেখো এটা এরকম এরকম। সো আমার কাছে মনে হয় বিদেশ মানেই সুন্দর আসলে। আচ্ছা, এখন একটা বাজে প্রশ্ন করি, সেটা হচ্ছে বাজে প্রশ্ন, সেটা হচ্ছে প্রেম 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 করছো নাকি? পছন্দের কেউ আছে? না আপু নেই। নাটা খুব বোল্ড না কিন্তু সাফা, না থাকলে বলতে না নেই, তুমি না মানে আমি বললাম না আসলে নেই। মানে আমার কাছে মনে হয় আমার সাথে কে প্রেম করবে? আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। তোমার সাথে কে প্রেম করবে এটা একটা কথা হলো? না আপু, আই থিংক আই এম আ ভেরি ব্যাড পারসন প্রেমের দিক থেকে। তার মানে অভিজ্ঞতা আছে, নট ইন্টারেস্টেড। যাই হোক, সেটাতে গেলাম না আমরা। ফিউচার প্ল্যান কি, মানে বিয়ে করবে না বিয়ে করবে না? যেরকম আজকাল অনেক ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করলে বিয়ের কথা শুনে খেপে যায়, বলে যে এটা বিয়ে করাটাই কি এটা প্রধান কাজ, আরো তো অনেক কাজ আছে বিয়ে ছাড়া। ডেফিনেট, এটা আমিও বিলিভ করি যে একটা যেটা থাকে ফ্যামিলি থেকে একটা বাউন্ডারিজ থাকে যে তোমাকে এই এজের মধ্যে বিয়ে করতে হবে, না হলে সমাজ কি বলবে, বাকি মানুষরা কি বলবে। ইনফ্যাক্ট আমি তো বড় হয়ে গেছি, আমাকে এখন এইসব কোয়েশ্চেনের অনেক ফেজ হতে হয় যে কবে বিয়ে করছো। আগে জিজ্ঞেস করতো কেমন আছো, কি করবে, তোমার ক্যারিয়ার, এখন জিজ্ঞেস করে কি কবে বিয়ে করছো। সো বিয়ে আসলে ডেফিনেটলি করতে চাই, বাট এমন একজনকে করতে চাই যাকে হয়তো বা আমি পছন্দ করব, বা যার সাথে হয়তো বা যাকে দেখে মনে হবে যে, আমি বললাম যে আমি অলওয়েজ বিলিভ করি যে দিস ইজ দ্য টাইম, এখন আমি করব। সো ওইটাও যখন মনে হবে দিস ইজ দ্য টাইম আমি করব, বা এমন একজন মানুষ আসবে যাকে নিয়ে আমি হয়তো চিন্তা করতে পারবো যে আমি আমার ফিউচারে আমার বাকিটা লাইফ আমি আসলে এই পার্সনটার সাথেই কাটাতে চাই। বিকজ আই বিলিভ যে কারোর সাথে সার্ভাইভ করা ইটস নট আ ইজি জব, ইটস আ ভেরি টাফ জব। সো ওই জায়গা থেকে ওই মানুষটারও আন্ডারস্ট্যান্ডিং আমার সাথে মিলতে হবে, অ্যান্ড ওর লাইফস্টাইল আমার লাইফস্টাইল। বিকজ আমার লাইফস্টাইলটা তো আমার কাছে মনে খুবই ডিজাস্টার। বিকজ সামটাইমস আমার খুব খারাপ লাগে, যেমন আমি আমার মাকে ঠিক মতো টাইম দিতে পারি না, ইনফ্যাক্ট আমার ক্লোজ ফ্রেন্ডদেরকে আমি ঠিক মতো টাইম দিতে পারি না, অ্যান্ড ওদেরকে দেখি যে ওরা ঘুরতে যাচ্ছে আর আমি ওখানে জয়েন করতে পারি না। সো এইসব জায়গা থেকে মনে হয় যে আই থিঙ্ক আই নিড সাম টাইম, অ্যান্ড I'm waiting for that person. You are still very young. অনেক সময় আছে বিয়ে আমি বিয়ের ব্যাপারটা, but I really want to be a good mom. I really want to be a mom. You will be a good mom. এত ভালো রান্না করতে জানো, সেলাই জানো, একটা বাঙালি নারী হিসেবে মানুষ যেরকম দেখতে চায় সবই আছে তোমার মধ্যে। আচ্ছা ধরো বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি থেকে বা স্বামীর তরফ থেকে আপত্তি থাকে তোমার কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি করবে? এটাই বললাম যে এমন একজন মানুষকে দরকার হবে আমার লাইফে যে হয়তো বা আমার সাথে ম্যাচ করতে পারবে। আমার কাজকে আমি অনেক বেশি রেসপেক্ট করি। এই জায়গাটা আমার লাইফে, কাজের জায়গাটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটার জন্য আমার অনেক টাইপের স্যাক্রিফাইসও করতে হচ্ছে, অ্যান্ড করছি জাস্ট বিকজ অফ এটার জন্য আমার অনেক বেশি ভালোবাসা আছে। সো যে হয়তো বা আমাকে পছন্দ করবে সে আমার কাজকেও ডেফিনেটলি পছন্দ করবে, বিকজ আমি আমার কাজের জায়গা থেকে অনেক বেশি অনেস্ট। সো আমিও তার কাছ থেকে হোপ করবো যে আমার কাজটাকে মেনে নেবে। আমি নিশ্চিত যে তোমাকে ভালোবাসে, সে তোমার কাজ, তোমার সবকিছু নিয়ে ভালোবাসবে। আর তোমাকে আমি বছর দুয়েক ধরে দেখছি, তাই তো? তো আমার দেখায় সাফা কবির আসলেই শুরুটাতে যেরকম বলেছিলাম, শুধু সুন্দরী না, লক্ষ্মী একটা মেয়ে যাকে সবাই ভালোবাসে। শুরুতেই বলেছিলাম যে চারদিক সাফাময় এখন সব জায়গায়। কেউ যদি মানুষ ভালো না হয় সে কখনো বড় কিছু হতে পারে না, এটা আমার বিশ্বাস। তো আমার ধারণা তুমি সেরকমই লক্ষ্মী একটা মেয়ে, ভালো মেয়ে বলেই এত দূর এসেছে, এবং চাই আরও অনেক দূরে এগিয়ে যাও। তো দর্শক, আজকে ক্যাফে লাইফ থেকে বিদায় নিতে হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন সাফা কবির। আবারও কথা হবে সাফা কবিরের সঙ্গে ক্যাফে লাইভে কোনো একদিন। থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যান্ড I had a really great time. Thank you. Most Thank you too.